কিছু পার্সোনাল কথা আমার বলার আছে, যেগুলো একমাত্র আমার পয়েন্ট অফ ভিউ। ডেফিনেটলি আমার চ্যানেলে আমি যা বলি আমারই পয়েন্ট অফ ভিউ, অন্য কারোর কথা নয়। প্রথম কথা হচ্ছে আমি ইউটিউবে কাজ করি, সুতরাং আমার কোনো অ্যাক্টিভিটিকে রেস্ট্রিক্ট করতে একমাত্র ইউটিউব পারে। ইউটিউবে অনেক ক্রাইটেরিয়া আছে। সেদিন দেখলে তো ওই লোকটা তার টিনা ছেলের হাত পুড়িয়ে দিয়েছিল, পয়সার জন্য রিল করতে গিয়ে টিনা ছেলের হাত পুড়িয়ে দিয়েছিল, ছেলে বেচতে গিয়ে সেইখানে ও স্ট্রাইক খেয়েছিল। সুতরাং ইউটিউব যদি দেখে যে আমার কোনো জিনিস, আমার পোশাক আশাক কোনো কিছু ইউটিউবের অশোভন লাগছে, ইউটিউব আমাকে রেস্ট্রিক্ট করবে। ইউটিউবে কাজ করি, এখানে আমার বস হচ্ছে ইউটিউব, সুতরাং আমাকে কিছু বলার অধিকার শুধুমাত্র ইউটিউবের আছে। দ্বিতীয় কথা, আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, ল অ্যাবাইডিং সিটিজেন, ঠিক আছে, মানে নোবেল সিটিজেন, যাকে নেটিজেন বলে না, আজকাল নতুন একটা টার্ম হয়েছে। সংবিধানে আমাদের যে রাইটসগুলো দিচ্ছে, অন্য লোকের ইনকনভিনিয়েন্স ক্রিয়েট না করে আমার বাক স্বাধীনতা আছে, অধিকার আছে। হ্যাঁ, সেটা এমনভাবে করতে হবে অশোভন না হয়, এবং সেটা আমাদের নিজেদেরই কনসেন্স আছে। অশোভন জামা কাপড় আমাদের ফ্রিতে দিলেও পরতে পারবো না, ঠিক আছে। আমরা তো আর মানে সেই গিফটের লোভে, যাকে বুঝতেই পারছি কি বলতে চাইছি। সুতরাং এইগুলো হচ্ছে আমার ব্যক্তিগত কিছু পয়েন্ট অফ ভিউ, যে যেখানে আমার লিগ্যাল মাথা নিচু করার দরকার সেখানে আমি ঠিক করবো। যেমন ইউটিউব আমার বস, ইউটিউব যদি বলে এটা উচিত নয়, সেটা তার অ্যাকশন এসে প্রমাণ করে দেবে। ওই যে বিদেশি খিস্তিবাজ, ওর অর্ধেক চ্যানেলে $1 আসে, বুঝতে পারছো। সুতরাং ইউটিউবে এই যে ভায়োলেন্ট অ্যাক্টিভিটি করে ভিডিও হয়, ভায়োলেন্ট অ্যাক্টিভিটি করে লাইভ হয়, এইগুলো ইউটিউব দেখবে, এবং নিশ্চয়ই দেখে বলেই আমার ধারণা, বুঝতে পারছো। এবার সব কথা তো বলা যায় না। আচ্ছা, ভেতরের অনেক কথা আছে, যেমন কালকে ইনস্টাগ্রাম পোস্ট, কালকে ওই ভদ্রলোককে ভার্চুয়ালি বেচা হচ্ছে টিনার নাম করে। ওই যে ফোকলা বলে মানুষটির, অনদীপ্ত আমি যাকে নাম দিয়েছি, কারণ কে কখন পাল্টে যায় নাম নিয়ে না বলাই ভালো। এখন হয়তো সেই ব্যক্তি আমাকে কিছু বললো না, আজ থেকে 2 বছর পরে হয়তো স্ট্রাইক দিতে শুরু করলো, বলা যায় না কে কখন পাল্টে যায়। তো ইউটিউবে ওই জন্য নামটা না নেওয়াই ভালো, তা আমি ওনার নাম দিয়েছি রণদীপ্ত। তো রণদীপ্ত বাবুর কালকে যে ইনস্টাগ্রাম পোস্টটা, তাতে উনি একজন সেবিকা ম্যাডামকে অত্যন্ত ফুটেজ নিচ্ছেন বলে অত্যন্ত ওনার প্রতি রাগ প্রকাশ করেছেন। তার কারণটা কি, উনি এমন একটি চ্যানেলে বসে, ওই সেবিকা ম্যাডাম এমন একটি চ্যানেলে বসে প্রচার করছে, যেই চ্যানেলটি কিভাবে ভিডিও করে, লাইভ করে। তোমরা কাল রাত্রিরে যদি একটা ভিডিও দেখতে, মানে তোমরা তার কি বলবো, মানে কোনো এক্সপ্লানেশন তো নেই, তোমরা মানে হাসবে না কাঁদবে বুঝতে পারতে না। আমার তো পুরো কমেডি সার্কাস লেগেছে, বুঝতে পারছো তো। ওরে বাপরে, মানে সেই ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। হাওয়াতে ঘুষি ছুটছে, লাঠি ছুটছে হাওয়াতে, এই ঘুষি মারবো, এই লাঠি মারবো। তা আমার মনে হয় ইউটিউবের তরফ থেকে এগুলো রেস্ট্রিক্টেড হয়, সব কিছু আমরা তো জানতে পারি না। এবার এই জিনিসগুলো কে করছে, যাকে ম্যাডামের লাইভে প্রায়ই দেখা যায়। সুতরাং উনি যদি সমাজ সুধারক হিসেবে আসেন, তখন কি করে উনি অ্যাকসেপ্টেবল হবেন? সাধারণ মানুষ কি জানে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের ঘরকে তুমি শুধরাও, তবে তো অন্য লোককে শুধরাবে না, বুঝতে পারছো। এই ভদ্রলোক ওই কথাটিই বললেন, কারণ ওই যে ইনস্টাগ্রাম পোস্টে সেবিকা ম্যাডামকে উদ্দেশ্য করে উনি 3-4টি কথা বলেছেন। তার প্রথম কারণ হচ্ছে এই মহিলা সব সময় প্রতি মুহূর্তে ওই লোকটিকে বেচছে, প্রতি মুহূর্তে। টিনা ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটে লাইট জ্বলছে, ঠিক আছে, একটা ঘরে লাইট জ্বলতে নাকি এরা দেখেছে। ওখানে সব ভিউয়ার্সরা ক্যামেরা নিয়ে বসে থাকে, মাস্টারমশাই স্ত্রী তো বললেন যে ওখানে ভিউয়ার্সরা না ক্যামেরা নিয়ে বসে থাকে, আমরা কল রেকর্ডে পেলাম, বুঝতে পারছো তো। সেখানেও প্রতি মুহূর্তে এই লোকটিকে ভার্চুয়ালি বেচা হচ্ছে। তো এটা তো কন্ট্রোভার্সি নয়, এই লোকটি ইউটিউবে নেই। হ্যাঁ, তোমরা তো এখন তো যুক্তি দিতে পারো যে হ্যাঁ, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে উনি এসেছিলেন, বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারে কল রেকর্ডে ওনার ভয়েস শোনা গেছে, সুতরাং উনি ইউটিউবে নেই বললে তো হবে না। এ তো মানে সেই অদ্ভুতভাবে এটা যুক্তি খুঁজে দেয়া। এই ধরনের কথা বললে মানে সেই পাতে কাঁচা লঙ্কা দেয়া হলে তোমরা সেটাকেও আইটেমের মধ্যে ধরবে, যে এই তো শীতল মাছের মুইঠা, ইলিশ ভাপা, আর তোমার ধরো মাটন কষা, দই, মিষ্টি, রাবড়ি সমস্ত কিছু দেয়া হলো। এইগুলো লোকে বলছে এই
3টে আইটেম যে বাদ দিলি, একজন এসে বলে দিল। তখন যে হোস্ট সে অবাক হয়ে জিজ্ঞেস করছে, কোন 3টে আইটেম স্যার, কোন 3টে আইটেম বাদ দিলাম? কেন নুন লেবু লঙ্কা ওগুলো তো বললি না, ওই 3টে আইটেম, এই জিনিসটা ওইটাই হলো। ইউটিউবার মানে কি, সেই ইউটিউবে রীতিমতো সক্রিয়, ইউটিউবে ভিডিও না দিক অন্তত রিল ছাড়ছে, বুঝতে পারছো তো, বা শর্টস দিচ্ছে, কিছু না কিছু সে করছে। এইখানে এই ভদ্রলোকটি কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে এসেছিলেন, একটি কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে নিয়ে এসেছিলেন, এটা শোনা গেছে। একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ওনার শোনা গেছে, কণ্ঠস্বর শোনা গেছে। তার মানে ওনাকে ইউটিউবার তো ঠিক বলা যায় না, সুতরাং এমন একটি মানুষকে বেঁচে খাওয়া সম্ভবই নয়। যেমন এই জিনিসটার এই ট্রেন্ডটাকে আটকানো দরকার। ফেসবুকে কারোর যদি ফোন নাম্বার থাকে, ওটা সোশ্যাল প্ল্যাটফর্মে আছে বলে সেটাকে নিয়ে এসে বেঁচে খাওয়া। ইউটিউবে নিজের ভিডিওতে বলা মানে সিম্পলি বেঁচে খাওয়া, আর তো কিছু নয়। আর একটি মানুষের জীবনকে নরকে পরিণত করে দেয়া। কেন? আমরা এখানে কন্টেন্ট করছি, কারোর প্রতি তো ব্যক্তিগত আক্রোশ আমাদের নেই। তোমরা কি সমাজের মরাল পুলিশ যে কোন মানুষ কি ভুল করেছে বলে তার সারা জীবন তার পেছনে এইভাবে লেগে থাকবে? ক্রিটিসিজম করা আলাদা জিনিস, তাহলে যে মানুষগুলো সব কিছু করে এলো, মাথা অবধি পাঁকে ডুবে এলো, আজকে তার 4 লাখের চ্যানেল বলে তাকে কিন্তু বলার সাহস নেই। উল্টে ফাঁকে করে ইনিয়ে বিনিয়ে সে কান বেরিয়ে নাক ধরার মতো তার সাপোর্টেই কথা বলা হচ্ছে। এই সমস্ত দোগলামও স্পষ্ট বোঝা যায়। মাস্টারমশাইকে হ্যারাস করা হলো, উত্ত্যক্ত করা হলো মাস্টারমশাইকে ফোন করে করে। কেননা ফেসবুকে উনি ওনার ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন এবং সেই ফ্ল্যাটটি টিনা কিনেছে। এখন যদি এইখানে ফুল স্টপ না লাগানো যায়, তাহলে কি সাংঘাতিক একটি কাণ্ড হচ্ছে, বুঝতে পারছো? সাংঘাতিক কি কাণ্ড হচ্ছে। মাস্টারমশাই স্ত্রী বললেন তো আমি স্টেপ নেব, কার কার বিরুদ্ধে স্টেপ নেবে? এদের এই একটি হচ্ছে বাঁচার রাস্তা, কার কার বিরুদ্ধে স্টেপ নেবে? আমি তো বলেইছি যে ক্লাসে ঢুকে সব থেকে শয়তান বাচ্চাটাকে তুমি যদি বকে দাও না, বাকি ক্লাস কন্ট্রোলে চলে আসে। পানিশ করে দাও, একটি শয়তান বাচ্চাকে পানিশ করে দাও, সঙ্গে সঙ্গে প্রিন্ট অফ সাইলেন্স পাবে ক্লাসে। এখানেও ঠিক তাই। এবং তখন এই যে সহ ক্রিয়েটারের যে দোস্তি না, সহ ক্রিয়েটারের দোস্তি কিন্তু আর খুঁজে পাবে না। সহ ক্রিয়েটাররাই বসে যাবে ক্রিটিসাইজম করতে যে না এটা বলা উচিত হয়নি, বুঝতে পারছো? কারণ আমরা ওই পয়সা দেওয়া পিকনিকে দেখেছি কিন্তু কতখানি পীড়িত কার প্রতি কত। যেই কন্টেন্টটি হাতানো হলো, সবাই একবারে সেই মিলখা সিংয়ের মতো রকেটের বেগে দৌড়লো কে আগে কন্টেন্ট পোস্ট করবে, বুঝতে পারছো? তারপর থেকেই ওই আরও কতবার শুনলাম পিকনিক হবে, কিন্তু ইউটিউবার নিয়ে পীড়িত করা কিন্তু বন্ধ হয়ে গেছিল। কারণ ওখানে ভালোবাসার ভ নেই, ওখানে শুধু বেচতে আসা। তো এই রকম কতগুলো পয়েন্ট অফ ভিউ আমার মাথায় এখন আসছে, ভিডিওটা দেখে আসছে। ঠিক আছে, এইবার কে কার বাড়িতে পুলিশ পাঠালো এগুলো ইনস্টাগ্রামে উনি বলেছেন, তাই জানতে পারছি, বুঝতে পারছো? ভেতরে আমার কাছে অনেক তথ্য আছে, কিন্তু সে তথ্যগুলো আমি বলবো না। কারণ কি, গোপন খবর মানে বা উড়ো খবর মানে নিজের খবর প্রথম দিন থেকে বলে আসি। কারণ কি, আরও শোনো, যে সোর্স তোমার আজকে তোমার তার সঙ্গে খুব ভালো সম্পর্ক, সে আলিবাই দিতে রাজি আছে, হ্যাঁ আমি বলেছি আমি বলবো, কিন্তু পরে যখন তুমি বিপদে পড়বে বা তার সঙ্গে কোনো রকমভাবে রিফট হয়ে যাবে বা এক সামান্য হবে, ধরো তোমার যোগাযোগটা কম হয়ে গেল, তখন তুমি প্রমাণ করতে পারবে যে এই কথাগুলি সে তোমাকে বলেছে। সে এসে বলবে আপনি আমার নাম নিয়ে বলেছেন কেন ভিডিওতে? তখন তুমি যদি তাকে বলতে যাও যে আপনিই তো বলেছিলেন এই কথাগুলো, তখন প্রুফ দিতে পারবে? হ্যাঁ, যারা কল রেকর্ড করে রাখে তাদের ব্যাপার আলাদা। তখন তুমি কিভাবে প্রমাণ করবে? তুমি মানে XYZ, তখন মানে যে কেউ কিভাবে প্রমাণ করবে যদি তার কাছে কল রেকর্ড না থাকে? আর কল রেকর্ড ছাড়া কিন্তু আইনত অপরাধ। তাহলে এটা সাক্ষের করাতে এখানেই বুঝতে পারছো। তাহলে কন্ট্রোভার্সি করার বেস্ট উপায় হচ্ছে ব্লগে যা দেখো তাই বলো, এবং যা দেখো সেটা নিজের মতো করে যুক্তি দিয়ে এক্সপ্লেন করো, ঠিক আছে? এইবার কতগুলো কথা আমি বলতে চাই ওই লোকটার সম্বন্ধে। তার আগে তোমাদের ওয়েলকাম করি, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার কথাগুলোর সম্বন্ধে আপনাদের রায় জানবার জন্যে অধীর আগ্রহে ওয়েট করছি, কমেন্ট করে কিন্তু জানাবেন। এই দেখুন, ওই লোকটাকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করি, ঠিক আছে? আজকে ওর বাড়িতে গেস্ট এসছে, টিনার বাড়িতে যখন গেস্ট আসে বা টিনার বাড়িতে ওর আত্মীয় আসে, যেমন সোনাই কাকা, সঙ্গে সঙ্গে তার পেছনে লেগে গেল। টিনা একটি টিভি কিনলো, সেখানে ফোন করা হলো, ফ্ল্যাট নিলো, ফ্ল্যাট মালিককে ফোন করে উত্ত্যক্ত করা হলো, এবং তারা যখন কন্টেন্ট ক্রিয়েটারের কথার মতো চললো না, তখন তার অর্থের লোভ, কন্টেন্ট ক্রিয়েটারটি নির্লোভ, ফ্ল্যাট মালিককে বেচছে, তার বউকে বেচছে, তার কল রেকর্ড প্রকাশ করছে। ফ্ল্যাট মালিক পারমিশন দিয়েছিলেন কল রেকর্ড প্রকাশ করতে? ফ্ল্যাট মালিকের স্ত্রীকে দিয়েছিলেন?
ওনার কনসেন্ট ছিল বলে তো আমার মনে হয় না, আমি কল রেকর্ডটা শুনেছি। কিন্তু এখানে দেখো ওই ভদ্রলোকের মানে ওই লোকটার বাড়িতে গেস্ট এসছে, আমরা যারা ওই লোকটাকে নিয়ে কন্টেন্ট করি কেউ কি ফোন করে ওই কাকু কাকিমাকে উত্ত্যক্ত করেছি? কোথাও না কোথাও থেকে ফোন করে জানাই যেতে পারে, বুঝতে পারছো? কোথাও না কোথাও থেকে ফোন করে কিন্তু জানা যেতে পারে ওদের পার্সোনাল ফোন নাম্বার, কারণ ওনারা ভাইরাল হবার জন্য যথেষ্ট আগ্রহী। টিনাদের বাড়িতেও এর আগে এসেছিলেন, এদের বাড়িতে ব্লগারের বাড়িতে আসছেন, তার মানেই তো ভাইরাল ফেস, বুঝতে পারছো? তো ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করে করা যে আপনারা ওর বাড়িতে কেন এলেন, ওর বাড়িতে আসবেন না, ওর ডিভোর্স কেস চলছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটা কথাই বলছি, এটা একটা উদাহরণ দিচ্ছি, অথবা তাকে ফোন করে পুরো জিনিসটা বোঝাবার চেষ্টা করা। এই ধরনের কোনো প্রচেষ্টা ওই লোকটাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে তাদের থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার করেছে কি আজকে ওই লোকটাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে কোনো ব্যাপারে, ওই লোকটা সম্পর্কিত কোনো ব্যাপারে, এই যে বাইক কিনলো, বাইকের দোকানে ফোন করে জিজ্ঞেস করেছে? বা 3 লাখ টাকার বাইক কিনলো, ব্লগে বললো আমরা মেনে নিলাম, আমাদের বয়ে গেল 3 লাখের কিনেছে কি 2.5 লাখের কিনেছে কি 4 লাখের কিনে 3 লাখের বলছে, আমাদের বয়ে গেল। ব্লগে যা দেখছি সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করব বা ক্রিটিসিজম করব, দ্যাটস ইট। এটাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জব প্রোফাইল। তা নয় যে এখানে যে দোকান থেকে বাইক কিনেছে বাইকের দোকানদারকে ফোন করে বাইকটা কি 3 লাখ টাকারই ছিল দাদা, ও মিথ্যে কথা বলেনি তো, 2.5 লাখের কিনে 3 লাখে বলেনি তো, বা 4 লাখের কিনে 3 লাখ তো বলেনি। যেরকম টিনার যেখান থেকে টিভি কিনেছে না ফ্রিজ কিনেছিল, তার সাথে টিভি আদৌ ফ্রি আছে কিনা জানা হয়েছিল। টিনা ফ্ল্যাট কিনেছে, তো ফ্ল্যাট মালিককে ফোন করে ভাড়া কি কেনা সেটা জানতে চাওয়া হয়েছে। কেন ভাই, 2 দিন ওয়েট করো না, 2 দিন ওয়েট করলে ব্লগার নিশ্চয়ই বলে দেবে। এই লোকটা যে নিকো পার্কে বেড়াতে গেল, আগের দিন হেন্ট দিল ব্যাগ গোছাচ্ছে, ঠিক আছে? ওই লোকটাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে তারা কি কাকু কাকিমাকে ফোন করে জানতে চেয়েছে যে কালকে কোথায় যাবেন বলুন তো? লোকটা বলছে যে হিন্ট দিচ্ছে, তো মনে হচ্ছে যেন দীঘায় যাবে, ও কোথায় যাবে একটু বলুন তো। মেসেঞ্জারে ফোন করে, যেরকম ওই ড্যাশ ফ্যামিলি থেকে করা হয়েছিল, পুক্কু মনে আছে তো? পুক্কু মেসেঞ্জারে ফোন করে একটু দৌড়ে গিয়ে দেখো না টিনা বাড়িতে আছে কিনা। এই ধরনের কোনো কাজ এই লোকটাকে নিয়ে যারা কন্টেন্ট করছে তারা সত্য উদ্ঘাটনের জন্য করছে কি? এখানে সত্য উদ্ঘাটনের কোনো ব্যাপার নেই, এখানে কন্ট্রোভার্সি করতে আসা। এটা সত্য উদ্ঘাটনের চ্যানেল নয়, এটা গোয়েন্দাগিরি করার চ্যানেল নয়। সত্য উদ্ঘাটনের নামে দর্শকদের মধ্যে একটা কিউরিয়াসিটি ক্রিয়েট করে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি বেচা হচ্ছে, এইটাই তো হচ্ছে। সুতরাং ইনস্টাগ্রাম পোস্টটি সেইটারই একটা আউটব্রাস্ট, বুঝতে পারছো তো? টিনা যেখানেই যাচ্ছে, দেখুক না দেখুক সেখানে ফোকলাকে জুড়ে দিচ্ছে, দেখুক না দেখুক, তারা কিন্তু দেখছে না। অথচ ওই লোকটার ব্লগে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, সেগুলো পর্যন্ত ইগনোর করে যাচ্ছি। কেউ একবার প্রশ্ন তুললো না যে লোকটা পিটিএমে গেল না কেন, বাবা কেন পুরনো বাড়িতে থাকে। আচ্ছা, এইবার ফিরে আসি লোকটার ব্লগের কথা। তোমরা কি ভাবছো কাকু কাকিমা হঠাৎ করে এসছে? না, আমি কিন্তু আন্দাজ করছিলাম, হ্যাঁ কাকু কাকিমা আসবে, কোনো গেস্ট আসবে, এটা আন্দাজ করিনি, কিন্তু কোনো একটা ট্রিপ হবে এটা আন্দাজ করছিলাম। কেন বলো তো? কারণ বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল ওই লোকটার মা শাড়িতে ফল বসাচ্ছিল, নতুন শাড়িতে, মানে ওই দানে পাওয়া শাড়ি, নতুন শাড়ি মানে দানে পাওয়া শাড়ি, ওই গিফটে পাওয়া শাড়ি। মাঝখানে একটা হয়েছিল না, কন্টেন্ট করার জন্য ধরে আনতো সে কচি, যে আমায় বুড়ি বলে আমি ওকে কচি বলি, আমি তো খারাপ কথা বলি না কিছু, ওর বয়সটা বড্ড কম, কচিই বলবো তো। তো ওই কচি গেস্ট ধরে আনতো, সেই গেস্টরা প্রচুর দিয়ে গেছিলো, ওকেও শাড়ি দিত, সেই শাড়িতে ফল বসাচ্ছিল বসে বসে জগৎ ভুলে। এবং এই লোকটা ব্লগে দেখালো যে কিচ্ছু বলার উপায় নেই, খালি নিজের কাজে ব্যস্ত হয়ে উঠে আছে। তখনই আমি আন্দাজ করেছিলাম একটা ট্রিপ হবে, বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে কাকু কাকিমা গিফট দিল, নো রিটার্ন গিফট। এতবার বলার পরেও কোনো রকম রিটার্ন গিফটের কোনো সিনই নেই। আচ্ছা, টিনাদের বাড়ির খাওয়া দাওয়া আর এদের বাড়ির খাওয়া দাওয়ার আকাশ পাতাল তফাৎ। টিনার কখনো কিউআর কোডও দেয় না, তাকে কেউ গিফট দিলে তা এদের একবারে মাথার চুল খাড়া হয়ে যায়। টিনাকে কেউ গিফট দিয়েছিল, একবারে তার পেছনে হাত ধুয়ে পড়ে গেছিল। এই জিনিসটাকেই আটকাতে হবে। টিনারকে নর্মাল ব্লগ দেখে রোস্টিং করো ঠিক আছে, কিন্তু টিনার সঙ্গে যেই আসবে তাকে সাইবার বুলিং করবো, এমন করবো যে মেয়েটা একা থাকবে না। তোমরা মরাল পুলিশ নাও, তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছো? সেটা তো করতে দেওয়া যাবে না। তো এইভাবে এই সমস্ত নানা কারণে ইনস্টাগ্রাম পোস্টই হয়েছে বলে আমার মনে হচ্ছে। এবং তোমরা বুঝতেই পারছো কিছু কন্টেন্ট ক্রিয়েটার অতি কেন বেড়েছে।
কোনো কিছু নিয়ম মানছে না, ভায়োলেন্টলি কথা বলছে ইউটিউবে, যেটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ইউটিউবে ভায়োলেন্টলি কথা বলা, ভায়োলেন্স দেখানো স্ট্রিক্টলি প্রহিবিটেড। তার কারণ শোনো, আমি একটু ইমিটেট করেছিলাম কালকের ওই অদ্ভুতরে ভিডিওটা দেখে, আমি আমার লাইভে একটু ইমিটেট করেছিলাম। সেইখানে কিন্তু ওই একটা জায়গায় আমি রেস্ট্রিকশন পেয়েছি। জাস্ট দুবার এইরকম করে জাস্ট একটা অ্যাক্টিং করেছিলাম, যে মিমিক্রি যেটাকে বলে, এরম করে দেখাচ্ছিল না, সেইটাকে আমি এরম করে 2-4 বার মিমিক্রি করেছি, যে ঘুষি মারবো এরকম দেখিয়েছে, সেটা আমি জাস্ট নকল করেছি। তাতেই কিন্তু আমি আমার সাজা পেয়েছি। তাহলে বুঝতে পারছো, ওই বিদেশি খিস্তিবাজ অনেকবার বলেছে আমার চ্যানেলে $1 আসে, সুতরাং ইউটিউব কন্ট্রোল করে অ্যাজ এ বস। ইউটিউব যথেষ্ট স্ট্রিক্ট। কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভার্চুয়ালি যা খুশি তাই শুরু করেছে। আচ্ছা, ওই ব্লগটা শুরু করি, একসঙ্গে 3-4 দিনের ভিডিওর এক্সপ্লানেশন দেব। প্রথমেই হচ্ছে শাড়িতে ফল বসানো তো বললাম। দ্বিতীয় কথা, গেস্টের জলখাবারে ডাল ভাত। হ্যাঁ, যতই সে বলুক যে না গাড়িতে অসুবিধা হবে, লুচি খেলে কষ্ট হবে, ইনডাইজেশন হবার চান্স থাকে, ঘটনা যে বয়স্ক কাপল যারা, তারা হয়তো লুচিটা অ্যাভয়েড করছে, যেটা তো আমরা রেস্টুরেন্টেও দেখলাম, বাবা শুকনো রুটি খেলেন, এরা লুচি খেলো। ও লোকটা বলেই দিল বাবার লুচি খাবে না। এবার বাবা তো আর নিজে এসে বলেননি, যা বলেছে ব্লগার বিশ্বাস করব, এবং সেটা জাস্টিফাইডও। বয়স্ক মানুষ, সে হয়তো লুচিটা অ্যাভয়েড করতে চাইছে, কারণ সামনে ট্রিপ রয়েছে, সারাদিনের খাওয়াটা বাইরের খাওয়া। তো ব্যাপারটা হচ্ছে এখানে তো একটা জিনিস দেখো, যতই হোক তারা গেস্ট 9 মাসে 6 মাসে একবার আসে, ডাল ভাত দিয়ে। আর এই লোকটা নিজে খেলো, ওই ভয়ে খাওয়াটা দেখায়নি, ডাল ভাত দিয়ে, আর তাতে একটা ওই বেগুন ভাজা নাকি ভাজা মতো, আর এইটুকু সেই নুন নেওয়ার মতো একটা সামান্য কিছু ভাতে বোধহয় ছিল। কোনো দিন কোনো গেস্টকে এই দিয়ে জলখাবার দিয়েছো? কে দিয়েছো একটু বলো তো, আমার মনে হয় কেউ দাও। প্রথম প্রশ্ন কথা। দ্বিতীয় কথা, ওই যে ওটা কোন ট্রিপ, প্রথম ট্রিপটা মনে নেই কোথায় একটা গেল, ফার্স্ট ট্রিপটা, সে যেটা রবিবারে ব্লগটা পেয়েছি। আমি খুব একটা ভক্তি নিয়ে ভিডিও দেখি না ভার্চুয়ালি, এই মন কি বাত বলে যেখানে কন্ট্রোভার্সি দেয় সেই জায়গাটা দেখি। তা স্ক্রল করে স্কিপ করে দেখি, যেখানটা কন্ট্রোভার্সিয়াল মনে হয় সেখানে আমার আঙুলটা আটকে যায়। তা এখানে কোনো জবরদস্তি তো নেই না, যার ব্লগ ভালো লাগে না দেখবো কেন? এবং বেশিরভাগ ভিউয়ারই আমার মতো, ভালো লাগে না, ওদের পছন্দ করে না, ওই কন্ট্রোভার্সিটার জন্যই এই লোকটার সঙ্গে জড়ে আছে। হয় বাচ্চা বেচে, নয় কন্ট্রোভার্সি বেচে, এই দুভাবে তো ওর ব্লগ চলে। কারণ ছেলের নাম নিলে, টিনার পক্ষে যদি ছেলের নাম বাঁচা হয়, তাহলে ছেলেকে জলজান্ত দেখাচ্ছে, সেটা ছেলে বাচ্চা হচ্ছে না। যুক্তি দিয়ে কথা বলি আমি, অযৌক্তিক কিচ্ছু বলি না। আচ্ছা, এখানে আর একটা কথা দেখো, রেস্টুরেন্টে দেখালো ছেলের পাতে অজস্র লুচি পড়ছে, দেখেই বোঝা যায় ওটা ছেলের জন্য নয়। যেই ক্যামেরাটা সরে যাবে, ব্লগার ওই লোকটা ওই প্লেটটা টেনে নেবে। কখনো দেখি না ছেলেটার জন্য একটা আলাদা প্লেট নেওয়া হচ্ছে। হ্যাঁ, আলাদা প্লেট মানে রেস্টুরেন্টে হয়তো 4টে লুচি কি 6টা লুচি দিয়ে তরকারি দিল, সেই প্লেটের কথা বলছি না। তোমরা কৃপণ, সে আমরা জানি, ওইটুকু বা 6টা লুচির প্লেট বা 4টে লুচির প্লেট খেতে পারবে না, যে কেউ বুঝতে পারে। একটা আলাদা ডিশ নিয়ে, একটা এক্সট্রা ডিশ দিন তো দাদা, তার তো পয়সা নেয় না। আমরা সবাই ছেলে পুলে মানুষ করেছি, তার তো পয়সা নেয় না। সিমলায় বেড়াতে গেছিলাম, আমার মনে আছে, আমার ছেলের জন্য ভাকরি বলে এরা, ফাকরি মানে হচ্ছে ওই জওয়ার বোধহয়, জওয়ার বা বাজরার রুটি। আমার তৎকালীন যে ডোমেস্টিক হেল্প ছিল, আমরা তখন কোথায় থাকতাম? নাসিকে থাকতাম। নাসিকে যে ডোমেস্টিক হেল্প ছিল, ও খুব বলতো ভাকরি। তো তখন অনেকদিন আগের কথা বলছি, 2002 হবে। তো ওই একটা রুটি 5 টাকা করেছিল, আমার মনে আছে, অনেক দিন আগের কথা বলছি। একটা রুটি আমরা নিয়েছিলাম শখ করে, ছেলেটা যদি খায়, কারণ বাজরা বা জোয়ারের রুটি ওটা খুব পেট ভার করে। তো আমার ছেলে খাওয়া নিয়ে বড্ড ফাঁসি, তার মুখে আমি ঢোকাতে পারিনি, একটা দানা খায়নি সে। তো আমরা খেতে বাধ্য হয়েছি, খুবই টেস্টলেস লেগেছে, কিন্তু অনেকেই খায়, যারা খায় সেটা খুব হেলদি জিনিস। আমাদের তো অভ্যেস নেই, বাদা এটা ইরেলেভেন্ট। কিন্তু সেখানে আমরা কিভাবে খেতে খাবারের প্ল্যান করেছিলাম, যেখানেই যেতাম ওর জন্য আলাদা খাবার নিই, যে একটা রুটি খেতে চায় না, এক বাইট তার মুখে ঢোকানো যায় না, তার জন্য আলাদা কেউ অর্ডার করে তা নয়, কিন্তু প্লেটটা আলাদা ছিল। দাদা একটা এক্সট্রা প্লেট দিন তো, বললেই দেবে। একটা এক্সট্রা প্লেট ওই খোপ করা থাকে, মানে আলাদা প্লেটের সাথেই অ্যাটাচ থাকে, এরকম প্লেট থাকে, বা একটা আলাদা বাটি কাটরি নিলে তোমরা, তাতে একটু তরকারি তুলে দিলে, ছেলেটা তরকারি বা ডালে ডুবিয়ে খুব ভালো খায় দেখলাম সেদিন।
বাড়িতেও দেখলাম যেদিন শুধু লুচি ওর হাতে দিয়ে দিয়েছিল, এরকম করে ছেড়ে ছেড়ে খাচ্ছিল। একটা কি দুটো লুচি তার পাতে তুলে দিলে অন্তত তোমাদের তসল্লি রইল যে ছেলেটা একটা গোটা লুচি বা একটা দুটো লুচি খেয়েছে। দর্শক ঠকানোর প্রচেষ্টা যে একটা প্লেটের ওপর দিয়েই যাচ্ছে এবং সেটা ছেলেটার সামনে ধরে দিয়েছো। এই অতগুলো লুচি ওকে খাওয়ানো হবে না বা ও খেতেও পারবে না, সেটা আমরা বুঝতে পারি না। সিম্পলি দর্শক ঠকানোর প্রচেষ্টা। যেই ক্যামেরা সরে যাবে ব্লগার ওটা টেনে নেবে, বাচ্চাটার ভাগে ওই সেই একটা লুচি নিয়ে কামড়ে কামড়ে ছেড়ে ছেড়ে খাবে, তার তরকারিও জুটবে না, কিছুই না। কেন বাচ্চাটাকে মানুষ হিসেবে ট্রিট করতে এত অসুবিধে কেন? ব্লগে দেখছি রোস্টিং করছি, ফোন করে রেস্টুরেন্টের মালিককে জানতে চাইনি কিন্তু যে ক্যামেরাটা সরে যাবার পরেই ও কি ব্লগার কি প্লেটটা সরিয়ে নিয়েছিল। আচ্ছা, 2 নম্বর কথা, শনিবারের ব্লগ আমরা রবিবারে পেয়েছি, ঠিক আছে? তো রবিবারে যে ট্রিপটা দেখালো কোথায় আমার ঠিক মনে পড়ছে না, মায়াপুরের আগে না মায়াপুরেই বোধহয়, মায়াপুরেই দেখালো না, নিকো পার্কের আগে, ঠিক মনে পড়ছে না। সেখানে ওই লোকটা খাচ্ছে, আমি দেখলাম, দেখে যেন মনে হলো মাছ ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, এরকম করে কাঁটা ফেলতে 2বার দেখলাম। এখানে আমার ডাউট আছে, দর্শক বন্ধুরা যদি আমি ভুল করি একটু বলো। এবার শনিবারের ব্লগ আমরা রবিবারে পেয়েছি, যেদিন টিনা বিপত্তারিণী পুজো দেখিয়েছিল এবং কান্নাকাটি করেছিল ছেলের জন্য। থ্যাংক গড ছেলের জন্য বলে দিয়েছে। এরা ছেলে বেচা বলুক বা যাই বলুক, না হলে এক্ষুনি ফোকলাকে জোরে দিত যে ফোকলার জন্য কাঁদছে বসে বসে। 1 নম্বর প্রেমিক নেই, চলে গেছে, ফোকলার সাথে ব্রেকআপ হয়েছে, তো 2 নম্বর প্রেমিক এসছে ওই লিগাল টিমের কেউ, বুঝতে পারছো? নয়তো সোনাই কাকার জন্য কাঁদছে, তার সঙ্গে বিয়ে হয়নি বলে কাঁদছে, বুঝতে পারছো? তো এইরমভাবে নোংরাভাবে টিনাকে বলা হয়, তো এটা ক্রিটিসিজম কিন্তু নয়। তো যাই হোক, এখানে দর্শক বন্ধুরা আমি তোমাদের কাছেই জানতে চাইছি যে আমার যেন মনে হলো লোকটা মাছ খাচ্ছে, মনে হলো যেন এরম এরম করে ফেলছে। ভুল যদি হয় তাহলে আই এম সরি, কারণ এইখানে আমরা জানি শনিবার ওরা নিরামিষ খায়। তো সুতরাং আমার খুবই অদ্ভুত লেগেছে যে লোকটা শনিবারের ব্লগ, যেদিন বিপত্তারিণী পুজো সেই দিনের ব্লগ ও পরের দিন দিচ্ছে, রবিবার আমরা পাই আগের দিনের ব্লগ পরের দিনে। তো শনিবারের যে নিরামিষ খাওয়াটা ওটা কি শুধু বাড়িতেই, নাকি বাড়ির বাইরে গেলে সব উঠে যায় নিয়ম কানুন? এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট আমরা দেখলাম যেখানে ওই নিকো পার্কে চান করছে, বাচ্চাটা শরীরটা দেখলে যে হাড় পাঁজরাগুলো সব দেখা যাচ্ছে। বারণ তো বাচ্চা, এই সময় তো তাকে ঠুসে ঠুসে খাওয়াতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে তার খাবার একটা মেজার থাকবে। 2টো লুচি খায় তো 2টো লুচি সে যেন খায়, সে যদি না খায় তাকে কোলে নিয়ে কাক বক দেখিয়ে খাওয়াতে হবে, ঠিক আছে? হাতে মোবাইল দিয়ে ছেড়ে দেওয়া হলো, বাচ্চাটা যা খুশি তাই দেখছে না। প্রথম থেকেই যদি ছোটা ভীম বা টম অ্যান্ড জেরি তাকে অভ্যেস করানো হতো তাহলে সে ওই অ্যানিমেশনে অ্যাডিক্টেড হয়ে যেত। ফোনই দেখুক, কিন্তু বাচ্চার জিনিস দেখুক। কি বলছি আমি, বুঝতে পারছো? তো এইরকম বহু জিনিস আমার ওখানে অটপটা লেগেছে। মার্বেলের তৈরি গেস্ট রুমে গেস্টরা রইলেন, বাবা কোথায় গো? বাবার দেখা নাই রে, বাবার দেখা নাই। বাবা তো সেই পুরনো বাড়িতে স্টিলের খাটে। তো যে বাড়িতে নিজের বাবার এরম অসম্মান হয়, সেখানে স্ত্রী পরের বাড়ির মেয়ের কিরম সম্মান ছিল তোমরা বুঝতেই পারছো। আর ওই একটা কথা তো বললামই, রিটার্ন গিফট জিনিসটা এরা বোঝেই না। আমি আমার ভিডিওতে বহুবার বোঝাতে চেষ্টা করেছি। এখানেও আমরা দেখলাম যে ওই কাকু কাকিমা এসছেন, ওনারা গিফট দিলেন, কিন্তু এরা তাদের জন্য কিছুই কিনে আনেনি। আপাতত এখনো অবধি ব্লগে আমরা দেখিনি, ঠিক আছে? আগে যদি ব্লগে দেখা যায় ওরা চলে যাবেন, সেটা যদি দেখায় এবং তখন যদি কোনো রিটার্ন গিফট দেয় সে আলাদা ব্যাপার। তো যাই হোক, যা দেখেছি এখন অবধি তো কোনো এক্সপেকটেশন নেই। তাহলে এই লোকটার সম্বন্ধে আমার এইটুকুই বলার ছিল। আর একটা পয়েন্ট আমার বলার ছিল যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে ওই সেকেন্ড ব্লগটা, বোধহয় নিকো পার্কের ব্লগটা বা মায়াপুরের ব্লগটা, যে কোনো একটাতে ছেলে এবং বাবার একটা আদিক্ষেতা দেখলাম ক্যামেরার সামনে। পাশে দাদু নির্বিকার মুখে বসে আছে। ভাবলে সিন, তিনি যেন ওদের মানে ওদের চেনেনও না, ওদের জানেনও না, মানে একদম অদ্ভুত। ক্যামেরার দিকে তাকিয়েও তিনি কোনো এক্সপ্রেশন দিতে পারেন না। এটা অদ্ভুত লাগলো যে ওই মানুষটা ওই সংসারের পার্ট নয়। সে তো ওদের হাবভাব দেখে এক এক সময় বুঝতে পারি, কারণ বাবা 3-4 দিন গায়েব ছিলেন, অসুস্থ বলা হলো, অথচ সেই অসুস্থ মানুষের টেক কেয়ার করার বদলে এরা চলে গেল বর্ধমানে। সুতরাং বোঝাই যায় কিছু জিনিস। তো বাবার ওই ভাবলেশীন মুখ, আর পাশে ব্লগার ক্যামেরায় দেখিয়ে ছেলেকে আদিক্ষেতা করছে, ছেলে বেচছে। আমার এই সিনটা বড় অদ্ভুত লেগেছে। তোমরা নিজেদের মতো করে কমেন্ট লিখো।